সিআরআইয়ের দুর্নীতির খোঁজে দুদক মিলেছে ৩৫ কোটি টাকার এফডিআর এর তথ্য। পাচার হওয়া শত শত বিলিয়ন ডলার ফেরাতে কানাডার সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা। হাজার হাজার কোটি টাকার বকেয়া আর গ্রীষ্মের অতিরিক্ত চাহিদা বিদ্যুৎ খাতের বিরাট চ্যালেঞ্জ। পরিশোধের পাশাপাশি চেষ্টা চলছে খরচ কমানোর, জানালো পিডিবি। যতখানি কয়লা বিদ্যুৎ কেন্দ্র আছে সম্পূর্ণ যদি করতে পারি, তাহলে আমি মনে করি যে তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র অল্প কিছু লোডশেডিং করেও আমরা ম্যানেজ করতে পারবো। আমরা গ্যাসেরও একটু জেনারেশন বাড়াবো, কয়লার সাপ্লাই চেইনটা যাতে অব্যাহত থাকে। ক্ষমতায় গেলে যুক্তরাজ্যের আদলে চিকিৎসা সেবা প্রতিশ্রুতি বিএনপির। সংস্কারের কথা বলে ধোঁয়াশা সৃষ্টি না করার আহ্বান রিজভির। কাল 12টায় আখেরি মোনাজাতে শেষ হবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। মোনাজাতের জন্য সড়কে না বসার নির্দেশনা পুলিশের। মুমিনের সাথে আসছেন পরশু, এমনি বাসায় ভালো লাগে না। ওর সঙ্গে কিভাবে পরিচয়? টিকটকে। মোহাম্মদপুর থেকে নিখোঁজ কিশোরীর সন্ধান মিলল নওগাঁয়। র্যাব পুলিশের প্রচেষ্টায় ফেরানো হচ্ছে অভিভাবকের কাছে। চট্টগ্রামের পাঁচলাইশে অস্ত্রের মুখে গৃহকর্তাকে জিম্মি করে ডাকাতির চেষ্টা। ভবন ঘেরাও করে 2 জনকে আটক। মেক্সিকো কানাডার উপর শুল্ক আরোপের সিদ্ধান্ত 1 মাসের জন্য স্থগিত করলেন ট্রাম্প। পাল্টা ট্যারিফ বসালো চীন। আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশে, সঙ্গে আছি আমি সাইফুদ্দিন রবিন। এতক্ষণ শিরোনাম দেখছি। Akish Bashir brings the true 700 ppm clear glass in Bangladesh. Akish Bashir Glass. বেসরকারি আইএফআইসি ব্যাংকে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন সিআরআই এর ৩৫ কোটি ২১ লাখ টাকার এফডিআর এর তথ্য পেয়েছে দুদক। সংস্থাটির বিরুদ্ধে বিভিন্ন ব্যাংক বা প্রতিষ্ঠানের সামাজিক দায়বদ্ধতার অর্থ নেয়ার অভিযোগও তদন্ত করছে দুদক। সেসব অর্থ সিআরআই কোথায় কিভাবে খরচ করেছে তাও অনুসন্ধান করা হচ্ছে। যদিও মঙ্গলবার চালানো অভিযানে সিআরআইয়ের কার্যালয়ের খোঁজ পায়নি দুদক। সিআরআইয়ের অফিসের খোঁজে সকালে ধানমন্ডিতে অভিযান চালায় দুদক। সংস্থাটির আনুষ্ঠানিক কাগজে দেয়া ঠিকানা অনুযায়ী ধানমন্ডি 6 এতে যায় দুদক। সেখানে গেলেও অফিসের খোঁজ পায়নি তারা। সিআরআই কর্তৃক তাদের প্রাতিষ্ঠানিক কার্যক্রমে রাষ্ট্রীয় অর্থের ক্ষতি সাধন করেছে কিনা সেটা যাচাইয়ের জন্য আমাদের কমিশন থেকে আমরা অভিযানের প্রেক্ষিতে বের হই, অভিযানের জন্য আসি। তো আমাদের এই ছিল ওনাদের যে প্রতিষ্ঠান অফিস কোথায় আছে সেই অফিসগুলো একটু সন্ধানে গিয়ে তারপরে সেখান থেকে আমরা কোনো রেকর্ডপত্র পাই কিনা সেটা পর্যালোচনা করা। আমরা ওনাদের অফিসে আসি, অফিসে গিয়ে এখানে কোনো অফিসের সন্ধান পাইনি, এখন পর্যন্ত পাওয়া যায়নি। তো আমরা চেষ্টা চলমান আছে, আর এখানে অফিসে পাওয়া যায় না, অন্যান্যভাবে আমরা যদি রেকর্ডপত্র সংগ্রহ করতে পারি সেই আলোকে আমরা রিপোর্ট দাখিল করতে পারবো কমিশন। দুদক জানায় সিআরআইয়ের চেয়ারম্যান ছিলেন সজীব ওয়াজেদ জয়। কাগজে কলমে সংস্থাটি অলাভজনক হিসেবে নিবন্ধিত বলে খোঁজ পেয়েছে দুদক। তাই সংস্থাটি কোনো প্রতিষ্ঠান থেকে অর্থ নিয়েছে কিনা সে বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে। ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য আমরা ব্যাংকে অ্যাকাউন্ট আছে এটা জেনেছি, এখন ব্যাংকের সেই তথ্য যাচাই করতে হলে আমাদের রেকর্ডপত্রগুলো সংগ্রহ করতে হবে, তারপর সেটা যাচাই সাপেক্ষে আমরা বলতে পারবো। ব্যাংকিং স্টেটমেন্ট কি আপনাদের কাছে আছে? ব্যাংকিং স্টেটমেন্ট সংগ্রহের প্রক্রিয়ায় চলমান আছে। রাষ্ট্রীয় অর্থের ক্ষতি সাধন হয়েছে কিনা সেটাই যাচাই করার জন্য এসেছে। সিআরআই কোনো প্রতিষ্ঠানের সামাজিক দায়বদ্ধতার অর্থ প্রোপাগান্ডা খাতে বা অন্য কোথাও ব্যয় করেছে কিনা তাও খোঁজ দিচ্ছে দুদক। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশ থেকে পাচার হওয়া শত শত বিলিয়ন ডলার অর্থ সম্পদের পরিচয় শনাক্ত, জব্দ ও উদ্ধারে কানাডার সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ঢাকায় কানাডিয়ান হাই কমিশনার অজিত সিং এর সঙ্গে বৈঠকে এই সহায়তা চান তিনি। প্রধান উপদেষ্টা বলেন, শেখ হাসিনার একনায়কত্বের সঙ্গে জড়িত ঘনিষ্ঠ সহযোগী ও রাজনীতিবিদরা বাংলাদেশ থেকে শত শত বিলিয়ন ডলার চুরি করেছেন, যার একটি অংশ কানাডায় পাচার করা হয়েছে। বলেন, তারা জনগণের অর্থ চুরি করে বেগমপাড়ায় সম্পদ কিনেছে। এ সময় কানাডিয়ান হাই কমিশনার অন্তর্বর্তীকালীন সরকারের চুরি হওয়া অর্থ ফেরত আনার প্রচেষ্টার প্রশংসা করেন। এই সম্পদ উদ্ধার প্রচেষ্টার প্রতি সমর্থন জানিয়ে বলেন, কানাডার একটি ব্যবস্থা রয়েছে যার মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের চিহ্নিত ব্যক্তিদের কাছ থেকে অর্থ জব্দ ও পুনরুদ্ধার করা সম্ভব।
সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ রিপোর্ট ৮ ফেব্রুয়ারি প্রকাশ করা হবে। এ সময় করণীয় নিয়ে সুপারিশনামা পেশ করবে ৬ কমিশন। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এই কথা জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। বলেন, ৬ কমিশনের কাজ শেষ হলেই জাতীয় ঐকমত্য কমিশনের কাজ শুরু হবে। রাজনৈতিক দল ও পক্ষ শক্তির সাথে আলোচনা এবং সমঝোতার পর ফেব্রুয়ারির মাঝামাঝি জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে। আনুষ্ঠানিক বৈঠকে ফরেন সার্ভিস একাডেমিতে হবে বলেও জানান তিনি। বলেন, আলোচনা রমজান মাস পর্যন্ত চালিয়ে নেওয়া যাবে রাজনৈতিক দলগুলো রাজি থাকলে। সংস্কার কমিশনের প্রধানরা মিলে আশু করণীয় কি আছে, সংস্কার কার্যের ক্ষেত্রে আশু করণীয় কি আছে, মধ্যমেয়াদে কি আছে, বা ভবিষ্যতে নির্বাচনের পরে যদি তারা কিছু করতে চায় সেটা কি আছে, সেটা ৬টা কমিশন মিলে একটা সর্বসম্মত সুপারিশনামা পেশ করবেন ৮ ফেব্রুয়ারিতে। দেনা পরিশোধে বেসরকারি বিদ্যুৎ ব্যবসায়ীদের চাপ বাড়ছে। বিশেষজ্ঞরা বলছেন, আগের সরকারের ধারাবাহিকতায় বেসরকারি কোম্পানিকে সুবিধা দিয়ে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। কারো কারো মত, গ্যাস ও কয়লার সরবরাহ ঠিক রাখা গেলে তেলভিত্তিক বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রের উপর নির্ভরতা কমবে। পিডিবি বলছে, ধাপে ধাপে বকেয়া পরিশোধ করা হচ্ছে, উৎপাদন সংকটের আশঙ্কা নেই। দেশে বিদ্যুতের বর্তমান চাহিদা প্রায় 11,000 মেগাওয়াট। শীত কমে গেলে মার্চ থেকে বাড়বে বৈদ্যুতিক যন্ত্রপাতির ব্যবহার। ধারণা করা হচ্ছে এবছর চাহিদা দাঁড়াবে 18,000 মেগাওয়াটে। আর তাতেই তৈরি হয়েছে লোডশেডিংয়ের শঙ্কা। প্রভাব পড়তে পারে সেচ ব্যবস্থাপনাতেও। এ অবস্থায় দেশীয় বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রের বকেয়া পড়েছে প্রায় 8,000 কোটি টাকা। পরিশোধ না হলে কেন্দ্র চালানো সম্ভব নয় বলছেন বেসরকারি মালিকদের সংগঠন। গত সরকারের সময় কিন্তু আমাদের কোনো ক্ষেত্রে 6 মাসের বিল বাকি ছিল। তখন আমরা সরব হইনি বা সরব হতে হয়নি, কারণ তখন আমাদের ফুল লাইফ লাইন ছিল। মানে আমাদের তখন কিন্তু এই যে ডলার টাকার যে লসটা, তখন এটা আমাদের হয়নি। বিদ্যুৎ উৎপাদন ব্যয় ফার্নেস তেলে ইউনিট প্রতি 20 টাকার বেশি। অন্যদিকে গ্যাস ও কয়লায় খরচ 8 টাকার কম। বেসরকারি এসব বিদ্যুৎ কেন্দ্রগুলো মূলত ফার্নেস তেল নির্ভর। তাই গ্যাস ও কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের ব্যবহার বাড়ানোর পরামর্শ কারো কারো। বরং তাতে সরকারের ব্যয় কমবে অন্তত 1/3। যতখানি কয়লা বিদ্যুৎ কেন্দ্র আছে সম্পূর্ণ যদি করতে পারি, তারপরে আমরা যদি গ্যাসের ইম্পোর্টটাও আমরা যতখানি করতে পারি, তাহলে আমি মনে করি যে তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র অল্প কিছু লোডশেডিং করেও আমরা ম্যানেজ করতে পারবো, যেখানে তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোকে ব্যবহার করতে হবে না। পিডিবি বলছে, বেসরকারি বিদ্যুতের বকেয়া পরিশোধ করা হচ্ছে। পাশাপাশি গ্যাস ও কয়লার ব্যবহার এবার বাড়ানোর চেষ্টা চলছে। পর্যায়ক্রমে সরকারের সহায়তা নিয়ে আমরা তাদেরকে পেমেন্ট করছি। আমরা গ্যাসেরও একটু জেনারেশন বাড়াবো, কয়লার সাপ্লাই চেইনটা যাতে অব্যাহত থাকে তার জন্য প্রচেষ্টা গ্রহণ, এবং প্যারালালি তেলের মেশিনের প্রয়োজন হবে সেটাও আমরা চালাবো। বিদ্যুৎ উৎপাদন এখন অনেকটাই বেসরকারি খাত নির্ভর। অভিযোগ আছে, আওয়ামী লীগ সরকার পছন্দসই ব্যক্তিদের উৎপাদন কেন্দ্রের অনুমতি দিয়েছে অবলীলায়। গেল বছর বিআইডিএস এর এক গবেষণায় বলা হয়, বছরে অন্তত $1 বিলিয়ন বা 11,000 কোটি টাকা বেশি খরচ হয় এসব কেন্দ্রের কারণে। এগুলো বাতিল করার জন্য হাইকোর্টের মামলা স্পিড আপ করে বাতিল করে ফেলুক, তাহলে 20,000 কোটি টাকা বেঁচে যায়। তো এইরকম বহু ব্যর্থ বিল তৈরি করার ব্যাপারে, বিল দেওয়ার ব্যাপারে সরকার করে যাচ্ছে। আগের সরকারের ধারাবাহিকতা এইসব জায়গায় সরকার হাত দেয়নি, না দিয়ে বেসরকারি খাতকে তাদের পাওনাটার দেওয়ার জন্য বা তারা আদায় করার জন্য উঠে পড়ে লেগেছে। দেশে বিদ্যুতের স্থাপিত উৎপাদন ক্ষমতা 27,000 মেগাওয়াট, অথচ 16,000 মেগাওয়াট চাহিদা মেটাতে হিমশিম অবস্থা বিদ্যুৎ বিভাগের। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। স্বাস্থ্যখাত সংস্কারে স্বল্প ও দীর্ঘমেয়াদের রূপরেখা দিয়েছে বিএনপি। ক্ষমতায় গেলে যুক্তরাজ্যের আদলে সব নাগরিকের জন্য বিনামূল্যে চিকিৎসারও ঘোষণা দেওয়া হয়। বিএনপি গঠিত স্বাস্থ্য সংস্কার কমিটির প্রধান ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সরকারকে রাজনৈতিক দলের সাথে আলোচনা করে জনবান্ধব প্রস্তাবনা চূড়ান্ত করার পরামর্শ দেন। এদিকে বিএনপি নেতা রিজভী আহমেদ সংস্কারের কথা বলে ধোঁয়াশা তৈরি না করতে সরকারের প্রতি আহ্বান জানান। হাসপাতালে শয্যা সংকট, রোগী স্বজনদের হয়রানি, ভেজাল ওষুধ, কেনাকাটায় দুর্নীতি এবং দলীয়করণ। গত 2 দশক ধরে দেশের স্বাস্থ্য খাত নিয়ে গণমাধ্যমে ছিল এমন নিয়মিত সংবাদ। স্বৈরাচারী শাসনামলের অবসানের পর অন্যান্য খাতের মতো স্বাস্থ্য খাত সংস্কারের দাবি ওঠে।
সরকারের সাথে বিএনপিও আলাদা কমিটি করে, যার নেতৃত্ব দেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। স্বাস্থ্য খাত নিয়ে পর্যালোচনা শেষে আগামীর পরিকল্পনার জন্য স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদী রূপরেখা প্রস্তুত করে বিএনপি। এখানে আমরা গ্রামীণ স্বাস্থ্য সহকারী নিয়োগের ব্যাপারে আমরা গুরুত্ব দিয়েছি। রোগী ও সেবা প্রদানকারীর জন্য সমতা ভিত্তিক আইন প্রণয়ন। এছাড়া মধ্যম ও দীর্ঘমেয়াদে দেশের স্বাস্থ্য খাত নিয়ে নিজেদের 31 দফার আলোকে রূপরেখা জানান তারা। উন্নত বিশ্বের মতো সবার জন্য বিনামূল্যে চিকিৎসা, ঔষধ রপ্তানি, $5 বিলিয়ন উন্নতিকরণ সহ 11টি প্রস্তাবনা দেয়া হয়। পাশাপাশি সরকারকে রাজনৈতিক দলের সাথে আলাপ ছাড়া সংস্কার প্রস্তাব চূড়ান্ত না করার পরামর্শ দেন তিনি। সবার জন্য স্বাস্থ্য এই নীতির ভিত্তিতে উন্নত কল্যাণকামী রাষ্ট্রে বিদ্যমান ব্যবস্থার আলোকে সকলের জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার নিশ্চিত করার লক্ষ্যে পদক্ষেপ গ্রহণ করা হবে। প্রত্যেকটা সংস্কারের ব্যাপারে এদেশের জনগণ যে সুপারিশগুলো সমর্থন করবে সেই সুপারিশগুলো এই সরকার গ্রহণ করবে। সদ্য ঘোষিত মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির নেতাদের নিয়ে দলের প্রতিষ্ঠাতার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আপনার সংস্কারের নাম দিয়ে তৈরি করা, কি বলে যে এই করছি করব, ধোঁয়াশা তৈরি করে জনগণের দৃষ্টিকে ঝাপসা করা যাবে না। এ সময় গ্যাসের দাম বৃদ্ধির সিদ্ধান্তকে গণবিরোধী বলে উল্লেখ করেন তিনি। এটা মরার উপর খাড়ার ঘা ছাড়া আর কিছুই নয়। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। আখিরি মোনাজাতের মধ্য দিয়ে বুধবার শেষ হবে দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমা। আগামীকাল বেলা 12টায় আখিরি মোনাজাত। আরও জানাতে ইজতেমা ময়দান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী পলাশ প্রধান। পলাশ, আজ আর কি কি আনুষ্ঠানিকতা আছে? আগামীকাল মোনাজাত ঘিরে নির্দেশনা রয়েছে কি কি, একটু জানাবেন। এখন আহ্বান চলছে, সেটি আসলে রাত 10টা পর্যন্ত চলবে। এরপর প্রত্যেকটি খিত্তায় অর্থাৎ দেশ থেকে দেশের বাইরে থেকে যারা মুসল্লিরা ময়দানে এসেছে তারা কেউ 1 চিল্লা 2 চিল্লা 3 চিল্লা অর্থাৎ 4 মাস ব্যাপী যারা বিভিন্নভাবে ইসলামী দাওয়াত প্রচারণা করবে সেটি মূলত রাত 10টা থেকে 1 ঘন্টা ব্যাপী সেটি একটি লিপিবদ্ধ করা হবে। সেটি মূলত প্রত্যেকটি যে জামাতবন্দি হয়ে যে খিত্তা অবস্থান করছে তাদের নাম তালিকা দিয়ে আসলে মূল মঞ্চে পাঠানো হবে। এখান থেকে মূলত কতগুলি জামাত যাওয়া হবে, কোথায় কোথায় যাওয়া হবে, দেশের বাইরে যাওয়া হবে কিনা, বা কোন অঞ্চলে গিয়ে কিভাবে আসলে ইসলাম প্রচার করা হবে, কিভাবে মুসলিমকে দাওয়াত দেওয়া হবে, সেই বিষয়ে মূলত একটি তর্জমা হবে। সেটি হচ্ছে রাত 10টার পর। এরপর আসলে সমাপ্তি দেওয়া হবে। আগামীকাল ঠিক ফজরের পর থেকে টানা আহ্বান চলবে, সেটি চলবে দুপুর 12টা পর্যন্ত। এরপর আখিরি মোনাজাত দিয়ে মূলত 2025 সালের 58তম যে বিশ্ব ইজতেমাটি রয়েছে সেই ইজতেমার জুমার যারা অনুসারী রয়েছে তাদের সমাপ্তি ঘটবে। এরপর 2026 সালে যেটি আবার 59তম সেটির প্রস্তুতি নেবে। এই যে একটি প্রক্রিয়া, এটি মূলত প্রত্যেক বছর একইভাবে প্রক্রিয়াটি আসলে হয়। তবে আগামী ফেব্রুয়ারি যেটি 14, 15, 16 অর্থাৎ মাওলানা সাদ সাহেবের যে 68 সেটি আসলে একটি শর্ত সাপেক্ষে মূলত হবে এমনটি এসেগুলো এখনও কিন্তু সেটি আসলে আলোচনা রয়েছে। সেটি আসলে কতটুকু নিশ্চয়তা সেটি এখন আমরা যে ভিজন যে শর্ত সাপেক্ষে হবে। তবে এখনও আহ্বান চলছে। সেই আহ্বান পর প্রত্যেকটি খিত্তা সেই লিপিবদ্ধ হওয়ার পর তাদেরকে আজকের মতো এখানে আসলে সমাপ্ত করা হবে। অনেক অনেক ধন্যবাদ সহকর্মী পলাশ প্রধান। স্কুল ছাত্রী আরাবি ইসলাম সুবাকে নওগাঁ থেকে উদ্ধার করেছে পুলিশ। রোববার রাজধানীর মোহাম্মদপুর থেকে নিখোঁজ হয় সে। মুমিন নামে এক কিশোরের সাথে চলে যায় সুবা। তারা দুজনেই টিকটকার, কাজের মাধ্যমেই পরিচয়। পরিবার পরিজনের উদ্বেগ উৎকণ্ঠা, নিখোঁজ কিশোরীর সন্ধানে র্যাব, পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর নির্ঘুম রাত। অবশেষে 44 ঘন্টা পর নওগাঁয় প্রেমিকের বাসা থেকে উদ্ধার করা হয় কিশোরী আরিবা ইসলাম সুবাকে। টিকটকের মাধ্যমে 20 বছর বয়সী মোমেন হোসেনের সাথে পরিচয়, তারপরেই পালিয়ে যাওয়ার এই সিদ্ধান্ত। মোমেনের সাথে আসছে পরশু, এমনি বাসায় ভালো লাগে না। ওর সঙ্গে কিভাবে পরিচয়? টিকটকে। ক্যান্সার আক্রান্ত মায়ের চিকিৎসায় বরিশাল থেকে পরিবার সহ শনিবার ঢাকায় আসেন আরিবা ইসলাম সুবা। রোববার রাতের পর সামাজিক যোগাযোগ মাধ্যম ছেয়ে যায় 6ষ্ঠ শ্রেণী পড়ুয়া সুবার হারিয়ে যাওয়ার খবরে।
এর মধ্যেই ছড়িয়ে পড়ে নানা গুজব, মৃতদেহ উদ্ধারের খবরেও বাড়ে উদ্বেগ উৎকণ্ঠা। পাগল প্রায় মা বাবা সহ পরিবারের সবাই। ক্যামেরা দেখছি 5টা 26 পর্যন্ত আমি দেখছি, এরপর তবে পুলিশের হাতে সিসি ক্যামেরার ফুটেজ আসার পর খোলাসা হতে শুরু করে মূল ঘটনা। দেখা যায় জাপান গার্ডেন সিটির টোকিও স্কোয়ার থেকে এক ছেলের সাথে হাসি মুখেই বেরিয়ে যায় সুবা। ছেলে মমিন হোসেনকে চিহ্নিত করার পর প্রথমে খুলনা, পরে নওগাঁয় অভিযান চালিয়ে উদ্ধার করা হয় সুবাকে। তাদের চ্যাটিং আছে বিভিন্ন সময়। এইটা পরে আমরা দেখলাম যে মেয়ে আগে থেকে পরিকল্পনা করতেছিল যে সে পালিয়ে যাবে তার কথিত বয়ফ্রেন্ডের সাথে। পরবর্তীতে আপনারা তো দেখেছেন যে সিসিটিভির ফুটেজ আমরা কালেক্ট করেছি এবং তথ্য প্রযুক্তির সহযোগিতা নিয়ে আমাদের বিভিন্ন টিম কাজ করেছে। সর্বশেষ আমরা নওগাঁ থেকে মেয়ের সন্ধান পেয়েছি এবং মেয়ে হেফাজতে আছে। পুলিশ জানায় পরিবারের কাছে তুলে দেয়া হবে সুবাকে। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। অস্ত্রের মুখে গৃহকর্তাকে জিম্মি করে দিনে দুপুরে এক ভবনের ডাকাতির চেষ্টার ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয় চট্টগ্রামে। ঘণ্টা দুয়েক ভবনটি ঘেরাও করে রাখে স্থানীয় জনতা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে আহত অবস্থায় গৃহকর্তাকে উদ্ধার এবং ডাকাতির চেষ্টায় জড়িত 2 জনকে আটক করা হয়। গৃহকর্মীরাই এতে জড়িত বলছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নগরীর পাঁচলাইশ থানার কাছেই আল হিদায়া স্কুলের পাশের ভবনে ডাকাতির খবর পেয়ে ভবনটি ঘিরে রাখে স্থানীয় জনতা। খবর পেয়ে ছুটে যায় র্যাব, পুলিশ, সোয়াট ও সেনাবাহিনীর সদস্যরা। পরে দোতলায় ভবন মালিকের বাসায় ঢুকে মেঝেতে রক্তের দাগ এবং দেশীয় অস্ত্র পরে থাকতে দেখেন। গৃহকর্তাকে আহত অবস্থায় উদ্ধার করে বেসরকারি হাসপাতালে ভর্তি করায় যৌথ বাহিনী। আটক করা হয় ডাকাত দলের 2 জনকে। এখন পর্যন্ত যা বুঝতে পারতেছে এইটা ডাকাতির উদ্দেশ্যে ঢুকছিল। এই পর্যন্ত ধরা পড়েছে 2 জন, কেউ মারা যায়নি, কোনো ক্যাজুয়ালিটি নাই। একজন আহত হচ্ছে বাড়ির মালিক, তার নাম লোকমান, আহত হচ্ছে, ওনাকে আমরা আমাদের সেফ কাস্টডিতে নিয়েছি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দাবি, গৃহকর্মীর সহায়তায় গৃহকর্তাকে টয়লেটে ঢুকিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে টাকা পয়সা ও মালামাল লুটের চেষ্টা চালালেও টের পেয়ে যায় ভবনের অন্যরা। ভিকটিমকে ওরা অপহরণ করে রাখছিল, পরে আমরা যৌথ বাহিনীর অভিযানে উদ্ধার করা হয়েছে। ভিকটিমকে হাসপাতালে পাঠানো হয়েছে। আর বিস্তারিত আসামি সম্পর্কে আমরা পরে জানাবো আপনাদেরকে। ভিকটিমকে যে জিম্মি করে রাখছিল ইয়াতে ওয়াশরুমের ভিতরে, ওকে আমরা দরজা ভেঙে উদ্ধার করা হয়েছে যৌথ বাহিনীর অভিযানের মাধ্যমে। স্থানীয়দের দাবি, আকাশ, সাব্বির, রিয়াদ ও বায়েজিদ এই 4 জনই ওই ভবন মালিকের বাসার গৃহকর্মী। তারাই ডাকাতি চেষ্টার মূল হোতা। লোকমান সাহেবের পুরনো স্টাফ, এতটুকু তথ্য পাইছি। ওরাই কি ডাকাতি করছে? হ্যাঁ, ওরাই ডাকাতি। মহিলা একটা চিকার মারি উঠছে যে আমাদেরকে বাঁচান। পরে নিচে 2টা ছেলে আছিল, 2টা দূর মারছে। একটারে আমরা সবাই মিলে দূরে ধরছি। আমাদের মালিক পক্ষর যে মালিক মেন এই বাড়ির, তাকে এখানে জিম্মি করে রাখছে। কিছু ভিতরের খারাপ লোকই এরা ওদেরকে জিম্মি করে রাখছে। মামুন রশিদ অভি, যমুনা নিউজ, চট্টগ্রাম। বন্ধে কাজ করছে সরকার, এমনটি জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় তিনি রমজানে ব্যবসায়ীদের অতি মুনাফা না করার আহ্বানও জানান। বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি। বলেন, রোজায় শীতের সবজি শেষ হয়ে গরমের সবজি আসবে। এই সময়ের কথা মাথায় রেখে সরকার কোল্ড স্টোরেজ ব্যবস্থা চালুর কথা ভাবছে। এ সময় তিনি জানান, বড় ফসলের ফলন ভালো হলে আর চাল আমদানি করতে হবে না, তবে সবজি থেকে শুরু করে সবকিছুরই দাম কমেছে। রোজার মাসে কিন্তু অনেকে বেশি আয় করতে চায়, কিন্তু এটা যেন না করে এইদিকে আপনাকে একটুখানি সজাগ হতে হবে। আর এভাবে আপনারা দেখছেন যে এই আমাদের যে কি বলে ছোলা ঠোলা, এবার কিন্তু অনেক বেশি আমদানি করা হচ্ছে। আমাদের মনে হয় না কোনো রকমের কোনো অসুবিধা হবে এবং জিনিসপত্রের দাম একটা সহনীয় পর্যায়ে থাকবে। মূল্যস্ফীতি সহনীয় পর্যায়ে আসতে আরও 3 মাস অপেক্ষা করতে হবে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে কথা জানান তিনি। বলেন, চালসহ বিভিন্ন পণ্যের মজুদ সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক না থাকার কারণেই মূল্যস্ফীতি বেড়েছে। আর এই মূল্যস্ফীতি কমানোই সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলেও মন্তব্য করেন অর্থ উপদেষ্টা। বিগত কয়েক বছর ধরেই দেশের বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে খরচ বেড়েছে সাধারণ মানুষের। গেল ডিসেম্বরে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হিসেবে মূল্যস্ফীতি 14% কাছাকাছি। টানা 9 মাস ধরে 2 অঙ্কের ঘরে রয়েছে মূল্যস্ফীতি। এর মাঝেই রয়েছে রাজনৈতিক অস্থিরতা, যা গত 14 বছরে সর্বোচ্চ।
তবে বেসরকারি সংস্থাগুলোর হিসেবে এর পরিমাণ আরও বেশি। সকালে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভা শেষে অর্থ উপদেষ্টা জানান, এপ্রিলের মধ্যে নিয়ন্ত্রণে আসবে মূল্যস্ফীতি, যার ফলাফল মিলবে জুন নাগাদ। 6 থেকে 7% মূল্যস্ফীতির হ্রাস টেনে ধরার প্রত্যাশাও উপদেষ্টার। আপাতত আমাদের মেইন কনসার্ন হলো মূল্যস্ফীতিটা যতটুক সম্ভব যত তাড়াতাড়ি আমরা ইস্যু করতে পারি, সেটাই সবচেয়ে বড় চাই। আর 2-3 মাস অপেক্ষা করে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিলে এটা যেগুলো অ্যাকশনটা নেব, তখন আপনার কিছুটা হয়তো ইম্প্যাক্ট আসবে। সেটা সেন্ট্রাল ব্যাংকের থেকেও একটা ইস্যু আসছে যে আমরা হয়তো কিছুটা আমরা মডারেটিং, আমরা জুন মাসে গেলে হয়তো আমরা আইডিয়াল সিচুয়েশন যদি 6-7 মাসে যেতে পারি, এটা বেটার হয় আমাদের। রাজস্ব আয় বাড়াতে সরকার ভ্যাট আদায়ে নানা উদ্যোগ নিলেও কার্যকর স্থায়ী কোনো ব্যবস্থা শুরু করতে পারেনি। এমন অবস্থায় অর্থ উপদেষ্টা বললেন, প্রাক বাজেটে ভ্যাট পর্যালোচনা করা হবে। জানান, অর্থের প্রবাহ কম থাকলেও অতি প্রয়োজনীয় দ্রব্য আমদানি অব্যাহত থাকবে। মেইন উদ্দেশ্য ছিল আমার ভ্যাটের যে কতগুলো এক্সামশন থেকে বেরিয়ে আসা, কারণ বহু লোক বহু রকম এক্সামশন হচ্ছে দিনের পর দিন। আমি সেটা থেকে এগুলো আর এনকারেজ করব না। এর মধ্যে হয়তো 2-1 পণ্য কিছুটা এফেক্ট হয়েছে, লোকজনের কিছুটা কষ্ট হচ্ছে, সেটা আমরা চেষ্টা করবো লাগু করে যথাসম্ভব। তারপরে ইনকাম ট্যাক্সের ব্যাপার আছে, আমরা দেখবো যে অন্য ট্যাক্স বার্ডেন যেন কম হয়ে যায়। এর আগে ক্রয় সংক্রান্ত সভায় বেশ কিছু অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ। বিদেশ থেকে বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে চাল আমদানি, 10,000 টন মসুর ডাল এবং সার আমদানির অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ। তাওহিদ মিথুন, যমুনা নিউজ, ঢাকা। অমর একুশে বইমেলার 4র্থ দিন আজ মেলা প্রাঙ্গণ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শওকত মঞ্জুর শান্ত। শান্ত, কেমন দেখছেন পাঠক লেখকের ভিড়, এবং নতুন কোনো বই, নতুন কোনো লেখক পাঠকদের নজর কেড়েছে এমন কিছু কি চোখে পড়েছে আপনার? বিকাল থেকে আছি এবং বিকালের সময়ে যে মানুষের ঢল নেমেছিল সেই ঢলটি আরও বেড়েছে সন্ধ্যার পর, এবং এখন বলতে হবে যে অনেকেই তাদের যে বিকালের অভিযান, সেই বইমেলা অভিযান শেষ করে বেরিয়েছেন এবং নতুন নতুন অনেকেই এখনও প্রবেশ করছেন। তবে সন্ধ্যার সময়ে যে একটা বড় একটা জটলার মতো মনে হচ্ছিল, সেই জটলার চিত্র এখন অনেকটাই কমতে শুরু করেছে। আজকের দিনে 47টি নতুন বই এসেছে এবং গেল 4 দিনে সব মিলিয়ে 92টি বই, এবং বলতে হবে যে এই নতুন বইয়ের স্রোতে সব ধরনের বইই আছে। গবেষণাধর্মী আছে, সায়েন্স ফিকশন আছে, গল্প আছে, উপন্যাস আছে, কবিতা তো আছেই। নতুন প্রজন্মের যারা রয়েছেন, তরুণ সদস্য যারা এখানে বইমেলায় এসেছেন ঘুরতে, বই সংগ্রহ করতে, তাদের সাথে কথা হচ্ছিল। তারা কিন্তু বলছিলেন যে তাদের প্রথম পছন্দের তালিকায় রয়েছে সায়েন্স ফিকশন এবং কিশোর থ্রিলার যেই বইগুলো রয়েছে, পাশাপাশি গল্প কবিতা আছে, তবে সায়েন্স ফিকশনের প্রতি ঝোঁক তাদের বেশি। এবং বেশ কিছু প্রতিষ্ঠান প্রকাশনী দেখেছি যে সায়েন্স ফিকশন নিয়ে তারা কাজ করছেন, এবং তারা বলছেন যে তাদের যে এইবারের বইমেলায় যে পরিকল্পনা, যত সংখ্যক বই নিয়ে আসার কথা, তার অংশ আগামী সপ্তাহের মধ্যেই হয়তোবা বইমেলা চলে আসবে। এবং তারা প্রত্যাশা করছেন তাদের এই যে বেচা বিক্রির যে একটা ধারা সৃষ্টি হয়েছে, সেই ধারা অব্যাহত থাকলে এবারের বইমেলাটি তাদের জন্য বেশ সুফল বয়ে আনবে এবং বেশ জম্পেশ হবে, এমনটি তারা প্রত্যাশা করছেন। এবং অনেকেই আবার রয়েছেন, অভিযোগের সুর রয়েছে, তাদের বেচা বিক্রি এখন পর্যন্ত খুব ভালোভাবে শুরু হয়নি। তবে সবাই প্রত্যাশা করছেন যে বইমেলা বেশ ভালোই হবে এবার। রবিন, অনেক ধন্যবাদ সহকর্মী শওকত মঞ্জুর শান্ত। পরিবারের আপত্তির মুখে ময়নাতদন্তের জন্য তোলা হয়নি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত MISTর শিক্ষার্থী শাইখ আজহাবুল ইয়ামিনের মরদেহ। আদালতের নির্দেশে দুপুরে সাভারের ব্যাংক টাউন কবরস্থানে যান ম্যাজিস্ট্রেট, মামলা তদন্তকারী কর্মকর্তা সহ ফরেনসিক বিশেষজ্ঞরা। তবে মরদেহ উত্তোলনে আপত্তি জানায় ইয়ামিনের পরিবার। এ সময় কর্মকর্তারা মামলার সুষ্ঠু তদন্ত বিচারের স্বার্থে মরদেহ তোলার বিষয়ে রাজি করানোর চেষ্টা করেও বিফল হন। পরে এই কার্যক্রম স্থগিতের নির্দেশ দেন ম্যাজিস্ট্রেট। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত বছরের 18 জুলাই গুলিতে নিহত হন MISTর শিক্ষার্থী ইয়ামিন। এই ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 46 জনের নাম উল্লেখ করে সাভার থানায় হত্যা মামলা হয়। তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত ময়নাতদন্তের জন্য কবর থেকে মরদেহ উত্তোলনের নির্দেশ দেন। ওনারা আমার কাছে একটি ফর্মাল আবেদন দিয়েছেন, যে আবেদনে তিনি উল্লেখ করেছেন যে শহীদ ইয়ামিন শহীদি মর্যাদা পেয়েছে বিধায় তারা কবর থেকে লাশ উত্তোলন করতে তারা আপত্তি জানিয়েছেন। এই বিষয়টা আমরা বিজ্ঞ আদালতকে অবহিত করব। পরবর্তীতে আদালত যেভাবে সিদ্ধান্ত দিবেন সে অনুযায়ী আমরা পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।
গত 6 মাসেও গণহত্যাকারীদের বিচারের বিষয়ে সরকার কঠোর কোনো পদক্ষেপ নিচ্ছে না বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। উল্টো গ্রেফতার আওয়ামী দোসরদের অনেকে জামিন পাচ্ছে বলেও জানান তিনি। দুপুরে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম বন্ধ নিষিদ্ধের দাবিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। বলেন, সরকারের দুর্বলতার কারণে আওয়ামী দুর্বৃত্তরা কর্মসূচি ঘোষণা করেছে। হত্যাকাণ্ডে জড়িত আওয়ামী লীগের শাস্তি নিশ্চিত না হলে বাংলাদেশ আবারও সংকটে পড়বে। সংগঠন হিসেবে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনে বিচার করতেই হবে বলে দাবি জানান তিনি। 6 মাসে যেখানে ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্যে দিয়ে এই সরকার গঠিত হয়েছে, এখনো রাজপথ থেকে রক্তের দাগ শুকায় নাই, কিন্তু সরকার এই গণহত্যাকারীদের বিচারে এখন পর্যন্ত খুব বেশি কঠোর কোনো পদক্ষেপ নিচ্ছে না। এমনকি যারা গ্রেপ্তার হয়েছে বা হচ্ছে তারাও বিভিন্নভাবে জামিন পেয়ে যাচ্ছে। জাতীয় নির্বাচনের আগে পাইলট প্রজেক্ট হিসেবে স্থানীয় সরকার নির্বাচন চায় নাগরিক কমিটি। কমিশনের সক্ষমতা যাচাই করতে নির্বাচন চায় নাগরিক কমিটি। দুপুরে স্থানীয় সরকার সংস্কার কমিশনের কাছে 15 দফা সুপারিশ হস্তান্তর শেষে কথা বলেন জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার। এ সময় কমিশনের পক্ষে ডক্টর তোফায়েল আহমেদ লিখিত প্রস্তাব গ্রহণ করেন। নাগরিক কমিটির প্রস্তাব ইতিবাচক উল্লেখ করে সংস্কার কমিশন প্রধান বলেন, কিভাবে মেয়র চেয়ারম্যানদের জনগণের আরও কাছে নিয়ে যাওয়া যায় তা নিয়ে কাজ করছে কমিশন। পরে 15 দফা প্রস্তাবনের বিষয়ে তুলে ধরেন প্রতিনিধি দলের সদস্য আলাউদ্দিন মাহমুদ। সরকারের কাছে আমাদের আহ্বান থাকবে যে আপনারা পাইলট প্রজেক্টে কয়েকটা এক্সপেরিমেন্টালি কিছু স্থানীয় সরকার, যেটা পার্বত্য চট্টগ্রামের কথা এসেছে এবং অন্যান্য জায়গায় জরিপ আছে, মানুষজন স্থানীয় সরকার নির্বাচন চাচ্ছে। শুধুমাত্র রাজনৈতিক দলগুলো বিরোধিতা করবে এজন্য আপনি স্থানীয় সরকার নির্বাচন এই মুহূর্তে দেবেন না, এটা কিন্তু হতে পারে না। অন্তত কিছু জায়গায় স্থানীয় সরকার নির্বাচন দিয়ে দেখা, আমরাও দেখতে চাই যে এই নির্বাচন কমিশন সত্যিকার অর্থে কতটুকু নিরপেক্ষ, কতটুকু স্বায়ত্তশাসিত এবং কতটুকু তারা আসলে সক্ষম। এই সক্ষমতাটা যাচাই হওয়ার জন্য স্থানীয় সরকার নির্বাচনটা আগে হওয়া উচিত। দুদকের চিঠি পেয়ে 300 সেফ ডিপোজিটে জমা এবং উত্তোলন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। নিরাপত্তা ভল্টে রক্ষিত অর্থ সম্পদ উত্তোলন সাময়িকভাবে স্থগিতের ব্যবস্থা নিতে বাংলাদেশ ব্যাংককে অনুরোধ জানানো হয়েছে। লকার খুলে মালামাল যাতে কেউ সরাতে না পারে সেজন্যই এই পদক্ষেপ, জানিয়েছে দুদক। গত 26 জানুয়ারি বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের বাংলাদেশ ব্যাংকে থাকা সেফ ডিপোজিট তল্লাশি করে দুদকের একটি দল। তল্লাশিতে 55,000 ইউরো, 1,69,300 মার্কিন ডলার, 1,005.4 গ্রাম স্বর্ণ এবং 70 লাখ টাকার এফডিআর পাওয়া যায়। সব মিলিয়ে যার আর্থিক মূল্য প্রায় 3 কোটি টাকা। তল্লাশিকালে রেজিস্টার পরীক্ষার পর জানা যায়, ওই সব লকারে, যেখানে বাংলাদেশ ব্যাংকের আরও কয়েকজন কর্মকর্তাও সিলগালা করে অর্থ সম্পদ রেখেছেন, এসব সিলগালা লকারেও অপ্রদূষিত সম্পদ থাকতে পারে বলে মনে করেছে দুদক। আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করেই এই লকারগুলো সার্চ করা হবে। যদি সেগুলিতে কারো বৈধ জিনিসপত্র থাকে, সেগুলি যথাযথ আইনি প্রক্রিয়ায় সেগুলি নিষ্পত্তি করা হবে। মূলত এমন ঘটনার রেশ ধরেই বাংলাদেশ ব্যাংকের নিরাপত্তা ভল্টে রক্ষিত লকারের কর্মকর্তাদের রাখা অর্থ সম্পদ সাময়িক সময়ের জন্য স্থগিত রাখতে গভর্নরকে অনুরোধ জানায় দুদক। ওই তল্লাশিকালে দেখা যায় যে বাংলাদেশ ব্যাংকের অনেক কর্মকর্তাদের নামে সেখানে লকার রয়েছে। আমাদের অনুসন্ধান দলের কাছে প্রতীয়মান হয়েছে যে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বাংলাদেশ ব্যাংকে সেই লকারগুলো সাময়িকভাবে ফ্রিজ করার জন্য অনুরোধ করা হয়েছে। এদিকে দুদকের চিঠি পেয়ে বাংলাদেশ ব্যাংকের 300 সেফ ডিপোজিটে জমা এবং উত্তোলন বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছেন ব্যাংকটির ডেপুটি মুখপাত্র মোহাম্মদ শাহরিয়ার সিদ্দিক। প্রায় 300 জনের মতো কর্মকর্তা কর্মচারীদের এই ধরনের ভ্যালুয়েবলসগুলো এখানে রাখা আছে। তো দুদকের যে চিঠিটা পাওয়া হয়েছে সেটাতে বলা হয়েছে যে যেগুলো রাখা আছে সেগুলো সাময়িকভাবে উত্তোলন না করার জন্য বাংলাদেশ ব্যাংক সেই ব্যবস্থা নিয়েছে এবং দুদককে জানিয়েছে যে এখন কোনো প্রকার তাদেরকে এই যেগুলো জমা আছে তাদের উত্তোলন করতে দেওয়া হচ্ছে না। শুধু বাংলাদেশ ব্যাংক নয়, সন্দেহভাজনদের অন্য কোনো ব্যাংকে এমন ভল্ট থাকলে তাও খুঁজে বের করার কথা জানান দুদক কর্মকর্তা। শুধু বাংলাদেশ ব্যাংকের জন্য নয়, যে কোনো ব্যাংকে। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। শুল্ক বৃদ্ধির প্রতিবাদে দুদিনের জন্য চট্টগ্রাম বন্দর থেকে ফলমূল খালাস বন্ধ করে দিয়েছেন আমদানিকারকরা। আগামী 14 ফেব্রুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মসূচি হুঁশিয়ারি দিয়েছেন তারা। এর প্রভাবে অস্থির ফলের বাজার, দাম ঊর্ধ্বমুখী। কিছুদিন আগেও চট্টগ্রামের স্টেশন রোডে ফলমূলের সবচেয়ে বড় বাজার ফলমন্ডির প্রতিটি আড়ত ছিল বিদেশি ফলে ভর্তি। তবে আমদানিতে সম্পূরক শুল্ক বৃদ্ধির পর পাল্টেছে চিত্র।
পাইকাররা বলছেন শুল্ক বৃদ্ধির পর আপেল, কমলা, আঙ্গুর, আনার সহ সব ধরনের বিদেশি ফলের দাম কেজিতে বেড়েছে 50 থেকে 100 টাকা। বেচাকেনা নেমেছে অর্ধেকে। আমরা তো খুচরা বিক্রি করি না, পাইকারি বিক্রি করি আর কি। এখন দেখা যাচ্ছে যে আপনার প্রতি কেজির প্রতি আপনার 100-150 টাকা করে বেড়ে গেছে। আগে আমরা একজন পাইকার আসলে 20 কার্টন 30 কার্টন মাল নিয়ে যাইতো, এখন সে 1 কার্টন নেয়, 2 কার্টন নেয়, সর্বোচ্চ আর বেশি নিচ্ছে না। ডিউটির কারণে আমাদের মালের দাম বেশি, আমরা ব্যবসায়ীরা ক্ষয়গ্রস্তর ভিতরে আছি। ভ্যাট না কমাইলে তো এভাবে ব্যবসা করা সম্ভব না, আমাদের আড়ত ভাড়া দেওয়া সম্ভব না। কয়দিন পরে তো আমরা আড়ত বন্ধ করে ফুটে যেতে হবে। বর্ধিত শুল্ক প্রত্যাহার দাবিতে মঙ্গলবার থেকে দুদিন চট্টগ্রাম বন্দর থেকে ফল খালাস বন্ধ রেখেছে ব্যবসায়ীরা। দাবি না মানলে আগামী 14 ফেব্রুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য ফল আমদানি ও খালাস বন্ধেরও হুঁশিয়ারি দেন তারা। এরপরও যদি দাবি দেওয়া মানা না হয়, আগামী 14 তারিখ থেকে অনির্দিষ্টকালের জন্য ফল ডেলিভারি বন্ধ করে দিব আমরা, এবং আমরা আমদানিকারকদেরকে ঘোষণা দিয়ে দিচ্ছি যাতে এলসি না করে। এদিকে শুল্ক বৃদ্ধির প্রভাবে ফলের খুচরা বাজারও অস্থির। বন্দর থেকে খালাস বন্ধ হওয়ায় দাম আরও বৃদ্ধির শঙ্কা খুচরা বিক্রেতাদের। প্রতিদিন যেভাবে একটা দুটো আঙ্কুর নিতাম, এখন একটা নিয়ে 3 দিন বিক্রি করতে হইতেছে, তার ঠিকমতো দোকানদারি হচ্ছে না, কাজটা গরিব মানুষও কিনতে পারতেছে না। মাল নিব কিনা এটা টেনশনে আছে, নিয়ে বিক্রি করতে পারি কিনা। 500 টাকা ইনকাম করে তারা, তো সমর্থন নাই 1 কেজি ফল 300 টাকা দিয়ে কিনি বাসাত নিয়ে যাইব। এটা সরকারি সিদ্ধান্তের বিষয় বলছে কাস্টমস কর্তৃপক্ষ। মার্কেট অ্যানালাইসিস করে তো মানে বাংলাদেশ সরকার এটা এসডি বাড়িয়েছে, তারপর ডলার সংকটও রয়েছে, আপনি জেনে থাকবেন। তো এই ক্ষেত্রে হয়তো অনুৎসাহিত করার জন্য সরকার চায় দেশীয় ফলের উপর ডিপেন্ড করার জন্য, এই জন্য হয়তো বা আপনার এসডি বাড়ানো হয়েছে। শহীদুল সুমন, যমুনা। তবে কি চাপের মুখে পিছু হটলেন ডোনাল্ড ট্রাম্প? কানাডা ও মেক্সিকোর উপর শুল্ক আরোপের সিদ্ধান্ত থেকে মার্কিন প্রেসিডেন্ট আপাতত সরে আসায় উঠছে এই গুঞ্জন। বিশ্লেষকরা বলছেন রফতানিকারক দেশগুলোর উপর শুল্ক আরোপের বিরূপ প্রভাব পড়বে যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে। সাধারণ মার্কিনীদের উপর বাড়বে করের চাপ। এই কারণেই আপাতত শুল্ক স্থগিতে রাজি হয়েছেন ট্রাম্প। শুল্ক আরোপের সিদ্ধান্তে শেষ পর্যন্ত অনড় থাকতে পারলেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কানাডা ও মেক্সিকোর পণ্যে শুল্ক আরোপের ঘোষণা দেওয়ার দুদিনের মাথায় কেন তা স্থগিত করতে হলো মার্কিন প্রেসিডেন্টকে? শুল্ক আরোপ হলে পাল্টা পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিল মেক্সিকো ও কানাডা। ট্রাম্পের সিদ্ধান্তে বাণিজ্য যুদ্ধের সংখ্যা আপাতত কমলেও বলা হচ্ছে দায়িত্ব নেয়ার 3 সপ্তাহ না পেরোতেই প্রথম ধাক্কা খেলেন তিনি। শুল্ক মূলত পরিশোধ করতে হয় আমদানিকারক মার্কিন প্রতিষ্ঠানগুলোকেই। বিশ্লেষকরা বলছেন রপ্তানিকারক দেশগুলোর ওপর বাড়তি শুল্ক আরোপের কারণে বিপাকে পড়তে হবে বহু মার্কিন প্রতিষ্ঠানকে। পাশাপাশি বাড়তে পারে মূল্যস্ফীতি। যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারেও এর বিরূপ প্রভাব পড়বে। শুল্ক আরোপের ঘোষণার পরই মার্কিন শেয়ার বাজারে দরপতন হয়েছে। মার্কিন কোম্পানিগুলোকে অসুবিধায় ফেলেছে শুল্ক আরোপের সিদ্ধান্ত। আমদানি পণ্যে এভাবে শুল্ক বাড়ানো হলে বাড়বে পণ্যের দামও, যা উস্কে দিতে পারে মূল্যস্ফীতি। শুল্ক বাড়লে ভোক্তাদের উপর করও বাড়বে, আর তাই সাধারণ মার্কিনীদের মধ্যে বেড়েছে ক্ষোভ। বিশ্লেষকরা বলছেন এসব কারণে কিছুটা চাপে পড়েই আপাতত সিদ্ধান্ত থেকে সরে এসেছেন ট্রাম্প। আমদানি পণ্যের শুল্ক মূলত পরিশোধ করে মার্কিনিরাই। কাজেই শুল্কের কারণে আমেরিকান পরিবারগুলোকে অতিরিক্ত ট্যাক্স দিতে হবে। মাংস, ফলমূল সহ কানাডা ও মেক্সিকো থেকে আমদানি করা অনেক খাবারের দাম বেড়ে যাবে, যার বিকল্প নেই মার্কিন বাজারে। এসব কারণেই শুল্ক আরোপ 1 মাস পিছিয়ে দিতে রাজি হয়েছেন ট্রাম্প। এদিকে মেক্সিকো কানাডার ওপর শুল্ক আরোপ স্থগিত করলেও এখনও চীনের ব্যাপারে আগের সিদ্ধান্তেই অনড় মার্কিন প্রেসিডেন্ট। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। এদিকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে চীনও পাল্টা শুল্ক আরোপ করেছে। ট্রাম্পের সিদ্ধান্তের জবাবে এই পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে চীনের অর্থ মন্ত্রণালয়। চলতি মাসের 10 তারিখ যুক্তরাষ্ট্র থেকে আমদানিকৃত পণ্যের উপর শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে চীন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীনা পণ্যের উপর শুল্ক আরোপের জবাবেই এ সিদ্ধান্তের কথা জানায় চীনের অর্থ মন্ত্রণালয়। যুক্তরাষ্ট্র থেকে আসা পোশাক, কয়লা ও তরল জ্বালানির উপর 15% শুল্ক বৃদ্ধি পাবে। তাছাড়া অপরিশোধিত তেল, কৃষি যন্ত্রপাতি ও যানবাহনের উপর 10% শুল্ক বাড়ানোর ঘোষণা দিয়েছে দেশটি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানালেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের এক কর্মকর্তার বরাতে জানা গেছে আগামী সপ্তাহেই হতে যাচ্ছে দুদেশের সরকার প্রধানের সাক্ষাৎ।
গেল ২৭ জানুয়ারি নরেন্দ্র মোদীর সাথে কথা বলেন ডোনাল্ড ট্রাম্প। আলোচনা করেন যুক্তরাষ্ট্রের অভিবাসী ইস্যু নিয়ে। ভারতের সাথে যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্কের উপরও জোর দেন তিনি। যুক্তরাষ্ট্রের চিরশত্রু চীনকে পরাহত করতে সর্বদা প্রস্তুত মার্কিন মিত্র ভারত। ফলে যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করার আশ্বাস দিয়েছেন নরেন্দ্র মোদী। কাল দিল্লির বিধানসভা নির্বাচন। ভোটের লড়াইয়ে মুখোমুখি আম আদমি পার্টি, বিজেপি, কংগ্রেস। কার হাতে শাসনভার তুলে দেবেন দিল্লিবাসী? বিশ্লেষকরা বলছেন, নির্বাচনী প্রতিশ্রুতি রেখে তাদের মন যেভাবে জয় করেছে আম আদমি পার্টি, তা পারেনি আর কেউই। তবে এবার বেশ কয়েকটি আসনে কংগ্রেসের সাথে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মিলছে। মুসলিম অধ্যুষিত সেসব আসনে জয়ী হয়ে চমক দেখাতে পারে কংগ্রেস, মত অনেকের। গেল ৩ বার সংখ্যাগরিষ্ঠতা পেয়ে দিল্লি শাসন করেছেন অরবিন্দ কেজরিওয়াল। ২০১৩ সালে কংগ্রেসের সমর্থনে জিতলেও ২০১৫ সালে একাই বাজিমাত করে আম আদমি পার্টি। ৭০টি আসনের ৬৭টি পকেটে পড়েন কেজরিওয়াল। ২০২০ সালেও জিতে নেন ৬২টি আসন। পরপর ৩ বার মুখ্যমন্ত্রী হন কেজরিওয়াল। জরিপ বলছে, কেজরিওয়ালের জনবান্ধব সিদ্ধান্তই তার টানা সাফল্যের চাবিকাঠি। প্রথম বছর দলটির স্লোগান ছিল বিজলি হাফ পানি মাফ, অর্থাৎ বিদ্যুতের বিল করা হবে অর্ধেক আর বিনামূল্যে দেয়া হবে পানি। ক্ষমতায় এসে সেই প্রতিশ্রুতি পূরণ করেন। এছাড়া সরকারি বাসে মেয়েদের জন্য বিনামূল্যে যাতায়াতের সুযোগ করে দেন। সরকারি ক্লিনিকগুলোতে করেন বিনা পয়সায় চিকিৎসার ব্যবস্থা। আমূল পরিবর্তন আনেন সরকারি স্কুলগুলোর শিক্ষা ব্যবস্থায়। এবার জয়ী হলে মেয়েদের জন্য বিশেষ ভাতার ঘোষণা দিয়ে রেখেছেন তিনি। অন্যদিকে কেন্দ্রে ক্ষমতাসীন থেকেও বিজেপি টানা ৬ বছর দিল্লির মসনদে বসতে পারেনি। প্রথম ৩ বার কংগ্রেসের কাছে আর পরের ৩ বার ধরাশায়ী আম আদমি পার্টির কাছে। বিশ্লেষকরা বলছেন, জীবনযাত্রার খরচ কমাতে আম আদমি পার্টি যেসব পদক্ষেপ নিয়েছে তা আর কাউকে নিতে দেখেনি দিল্লিবাসী। তাছাড়া দিল্লিতে বিজেপির নেতৃত্বের ঘাটতি আছে বলেও মনে করেন কেউ কেউ। দিল্লিবাসী মনে করেন আম আদমি পার্টি প্রতিশ্রুতি রক্ষা করে, যে কারণে অন্য কোনো দলকে তারা ভোট দেয় না। তাছাড়া দিল্লিতে গেরুয়া শিবিরের তেমন কোনো শক্ত প্রতিদ্বন্দ্বী নেই। দিল্লিতে মদনলাল খুরানা বা কেদারনাথ সাহানির মতো স্থানীয় নেতার বিজেপিতে নেই। তাই প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রচারণায় যাওয়ার পরও হারের সম্মুখীন হতে হচ্ছে। বিশ্লেষকদের মতে বিজেপি নয়, এবার বরং কংগ্রেসের সাথে বেশ কয়েকটি আসনে হাড্ডাহাড্ডি লড়াই হতে যাচ্ছে আম আদমি পার্টির। ৭০টি আসনের মধ্যে ১২টির ভোটার মুসলিম ও অন্যান্য দলিত গোষ্ঠী, যারা ঐতিহাসিকভাবেই কংগ্রেসের ভোট ব্যাংক। তাদের দিকে বাড়তি মনোযোগ দিয়েই প্রচারণা চালাচ্ছে কংগ্রেস। যদিও গেল ২ নির্বাচনে কোনো আসন পায়নি কংগ্রেস, তবে এবার কেজরিওয়ালকে কড়া চ্যালেঞ্জই জানাচ্ছে দলটি। আগামী বুধবার দিল্লিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিধানসভা নির্বাচন। ইফাতারা খন্দকার, যমুনা নিউজ। এই ছিল আজকের সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সকলকে।